তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে আশুলিয়ার বেশিরভাগ গার্মেন্টসে। কর্মকর্তারা জানান, গ্যাস না থাকার কারণে অনেক কারখানার বয়লার সচল রাখা যাচ্ছে না। এতে সবচেয়ে ক্ষতি হচ্ছে উৎপাদনের শেষ ধাপ ফিনিশিং, আয়রন, ড্রাইং ও প্যাকেজিংয়ে, যে কারণে নির্ধারিত সময়ে বিদেশি পণ্য পাঠানো নিয়ে উদ্বেগ বাড়ছে মালিকদের। জাহিদুল ইসলাম অনেকের তথ্য ছবিতে প্রতিবেদন। আশুলিয়া, জামগড়া, কাঠগড়া, জিরাবো, নরসিংপুর, বেরুন, শিমুলতলা, পলাশবাড়ি, নিশ্চিন্তপুর, বাইপাইল ও জিরানি সহ বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায় নাজুক অবস্থায় আছে গ্যাস নির্ভর কারখানাগুলোর উৎপাদন। কোথাও শ্রমিকরা কাজের অপেক্ষায় বসে আছেন, আবার কোথাও সীমিত পরিসরে বিকল্প ব্যবস্থায় উৎপাদন চালানো হচ্ছে। আয়রনের কাজ করি, এখানে গ্যাসের সংকটের কারণে আমরা কয়েকদিন যাবত কাজ করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কি খেয়ে থাকবো? 4-5 দিন দিয়ে গ্যাস নেই, বুঝছেন। গ্যাসের কারণে আমরা সকালে আসি, 8টার পরে আসে 8:30 দিক চলে যাই। মালিক পক্ষ কিভাবে টাকা দিব আমাদের? টাকা তো কাজ না করতে পারলে টাকা পাবো না। আমরা সারাদিন বসে থেকে সন্ধ্যার পরে চলে যাই। কারখানা মালিক ও পরিচালকরা বলছেন, এই অবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি পণ্য পাঠানো। সময় মতো সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম ও ক্রেতাদের অবস্থার সংকট হওয়ার শঙ্কা রয়েছে। আমাদের যদি গুডসটা ওয়াশ না হয় তাহলে আমাদের কোনো কিছু করার থাকে না। সোয়েটার আইটেম ওয়াশের কারণে আপনার হাইড্রো অফ আছে, আয়রন অফ আছে, সেক্ষেত্রে আমাদের কোম্পানির বেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা কাজ করতে পারতেছি না, কাজ করে আমরা বেতন দিতে পারি না। এই মুহূর্তে যদি শিপমেন্ট না করতে পারি, আগামী 7-8 তারিখে আবার স্যালারি আসতেছে, কিভাবে শিপমেন্ট করব, কিভাবে শ্রমিকদের বেতন দিব? এ নিয়ে তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল বিপণন কর্মকর্তা জানান, সংকটের কারণ চিহ্নিত করে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। আগামী 15 দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। আশুলিয়া, মানিকগঞ্জ এগুলো হলো সোর্স থেকে দূরে, তো সবচেয়ে সাফারার বেশি এই এলাকায়। এলএনজি যে টার্মিনাল আমাদের ডিস্টার্ব আছে, ওইটা অনলাইনে আসতে আরো সম্পূর্ণ অনলাইনে আসতে 15 দিন লাগবে। তো হোপফুলি এরপরে গ্যাস সমস্যার সমাধান বা সংকট কিছুটা লাঘব হবে। মালিকরা আরও জানান, গ্যাসের নিম্নচাপের সমস্যা নতুন নয়, তবে এবারের সংকটে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুতর। শাকিলা শম্পা, ৭১। ধামরাইয়ে তীব্র গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে জনজীবন। ফিলিং স্টেশনগুলোতে গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে রয়েছেন সিএনজি গাড়ির চালকরা। এদিকে আশুলিয়ার বেশিরভাগ গার্মেন্টসে ও কারখানাতেও উৎপাদন তলানিতে নেমে এসেছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, গ্যাস সংকটের বিষয়ে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা কি বলছেন এবং কবে নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? ধন্যবাদ তিশা। আমি এই মুহূর্তে রয়েছি জয়পুরের যে পাল সিএনজি ফিলিং স্টেশন রয়েছে সেটাতে। আমি সকাল থেকে এখানে এসে দেখেছি যে এই পাম্পটি কিন্তু সকাল থেকেই বন্ধ রয়েছে। যে লাইনে যে সর্বোচ্চ যে প্রেশারটি থাকার কথা, সেই প্রেশারটি না থাকার কারণে কিন্তু বর্তমানে এই পাম্পটির যে মেশিন রয়েছে গ্যাস দেওয়ার, সেই মেশিনটি বন্ধ রয়েছে, যে কারণে পাম্পটি বন্ধ রয়েছে। এখানে কিন্তু আমরা গাড়ির সারিও দেখতে পাই না, যেহেতু পাম্পটি বন্ধ রয়েছে সেই কারণে গাড়িগুলো কিন্তু পাম্পে দীর্ঘ সময় বসে থেকে বিকল্প ব্যবস্থায় আমরা দেখেছি যারা তেলে চালাতে পারছে তারা কিন্তু তেল নিয়ে কিন্তু পাম্প গাড়ি চালাচ্ছেন, আর যারা কিনা বিকল্প ব্যবস্থা হিসেবে তেল নেই তারা কিন্তু গ্যাস নেওয়ার সময় দীর্ঘ সময় বসে থাকছেন। আমি যদি একটু কথা বলি পাম্প কর্মীর সাথে, আপনাদের এই পাম্পটি কখন থেকে বন্ধ রয়েছে আর কি পরিমাণ আপনারা প্রেশার পেয়েছেন? প্রেশার মেন লাইনে তো প্রেশার থাকেই না, সব সময় বন্ধ থাকে। বন্ধ থাকার কারণেই মানে সিএনজি স্টেশন, মানে সিএনজি বাস যারা গ্যাসে চালিত তাদের জন্য খুবই দুর্ভোগ আছে, এবং আমরাও খুবই দুর্ভোগে আছি, যেহেতু সবসময় প্রেশার থাকে না। এই কিছু সময় মনে করেন রাত 11টা-12টার দিকে চালু হয়, আবার 3টা, 2:30, 3টার দিকে চলে যায়। এই অবস্থা কতদিন যাবত চলতেছে? এই অবস্থা তার 15 থেকে 17 দিন হয়েছে। 17 দিন এই অবস্থায় আছে।
শুনছিলেন তিশা, তিনি যেমনটি বলছেন যে ধামরাইতে কিন্তু প্রায় 15 থেকে 16 দিন কিন্তু এই অবস্থায় কিন্তু চলছে। যে আমরা যদি দেখাই দেখবেন পাম্পটির কিন্তু মেশিন বন্ধ। আর আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যে ধামরাই তিতাসের যে জোনাল অফিস রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে আজকে সকাল 6টা পর্যন্ত যে পিএসআই যে প্রেশারটি রয়েছে সেটি 4 পয়েন্ট ছিল, অথচ ধামরাইতে এই পিএসআই এর চাহিদা রয়েছে 150 থেকে 140। সেটি কিন্তু এই 15 থেকে 16 দিন একেবারেই নেই। দিনে রাতে সর্বোচ্চ 4 প্রেশার তারা সরবরাহ করছে, যে কারণেই কিন্তু এই পাম্পগুলিতে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে নিম্ন আয়ের যারা গাড়ি চালক রয়েছে, বিশেষ করে সিএনজি চালক, তারা কিন্তু একটা ভোগান্তির মধ্যে রয়েছেন, যেহেতু তারা গ্যাস যে পরিমাণ গ্যাস নিচ্ছে তাতে তারা একটা টিপও মারতে পারছে না, যে বারবার তারা পাম্পে ভিড় জমাতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বসে থেকে কিন্তু তারা এই গ্যাস 100 থেকে 200 টাকার গ্যাস নিচ্ছে, যা এক টিপ মারার পরে তাদের শেষ হচ্ছে। আর আরেকটা বিষয় জানাই যে আমরা যে ধামরাই যে পোশাক কারখানা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেমনটি বলছেন যে তাদের মূলত বয়লার চালাতে তাদের এই গ্যাসের প্রয়োজন হয়, যেহেতু গ্যাস সরবরাহ তারা পাচ্ছে না। যাদের জরুরি শিপমেন্ট রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র বিকল্প পন্থায় তারা এই বয়লারটি চালাচ্ছেন, অন্যথায় কিন্তু এই বয়লারটি চালাচ্ছেন। আরেকটা বিষয় জানাই, ধামরাই উপজেলায় কিন্তু 4টি ইউনিয়নে আবাসিক গ্যাস সংযোগ রয়েছে, সেখানে কিন্তু তারা 2 মাসের বেশি সময় কোনো গ্যাস সরবরাহ পাচ্ছে না, যেহেতু ধামরাইতে পিএসআই পরিমাণ 100 থেকে 140, যে 4 থেকে 5 পর্যন্ত পায়, কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে। তিশা, রাসেল, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, ধামরাই ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাসেল হোসেন। বিএনপি ক্ষমতায় এসে 90 স্বৈরাচারের পথে হাঁটছে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া কোনো আধিপত্যবাদীদের বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। সিলেটের কানাইঘাট ও সাবিপ্রবিতে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। এর আগে গোলাপগঞ্জে সার্জিস আলমের গাড়ি বহরে হামলা করা হয়। এই ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করেন এনসিপি নেতারা। সহকর্মী মুহিত দিদারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের বেশ কয়েকটি জায়গায় বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে গোলাপগঞ্জের চৌমোহনা এলাকায় গেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়। এ সময় ইটপাটকেল ছুড়ে বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন এনসিপির নেতারা। সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। এরপর বিকেলে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির আলোচনা সভায় অংশ নেন দলের নেতাকর্মীরা। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দেয়া হবে, হামলা দমন পীড়নের মাধ্যমে নয়। কথা বলতে গেলে আপনারা এসে দমন করবেন, আক্রমণ করবেন এবং পুলিশ এসে বাধা দিবে, প্রশাসন এসে বাধা দিবে নিরাপত্তার নামে, এটা বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। সবশেষে সন্ধ্যায় কানাইঘাট উপজেলায় পদযাত্রার অনুষ্ঠানে যোগ দেন এনসিপি নেতারা। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে 90 স্বৈরাচারের পথে হাঁটছে। বাংলাদেশে নতুন কোনো জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, 90 স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। শুক্রবার জেলার গোয়াইনঘাটে পদযাত্রা অনুষ্ঠানে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। হাসিবা আলী বর্ণা, ৭১। কুড়িগ্রামের ফুলবাড়িতে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র ও যুব শক্তির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে ছাত্র যুব শক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছে সংগঠনটি। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলা সদরে এই ঘটনা ঘটে। এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মুকুল মিয়া দাবি করেন, হবিগঞ্জ ও ফুলবাড়ী উপজেলায় তাদের
নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় 2 শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে ছাত্র ও যুবশক্তির অন্তত 20 নেতাকর্মী আহত হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাইম জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিদেশিদের ফাঁদে পা না দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকে বিরোধী দল অন্যান্য দলের প্রতি না করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। দুপুরে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার উদ্যোগে চৌমুহনী খাল খনন, উন্নয়ন ও খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল এক ধরনের কথা বলে আর বাইরে গিয়ে সরকার হঠানোর কথা বলে। এটি দেশের জন্য মঙ্গলজনক নয়। বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষের সাথে কখনো বেইমানি করেনি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যারা বিরোধী দলে আছেন তারা সবাই শিক্ষিত, ওনারা নিজেদেরকে আলেম বলে দাবি করেন এবং নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করেন, দেশপ্রেমিক বলে দাবি করেন। তাদের কাছে আমাদেরও আবেদন থাকবে, হয়তো অন্য বিদেশিদের ফাঁদে পা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট করবেন না, দেশটাকে অন্যের কাছে তুলে দেবেন না। দিনে 2 বার জোয়ারের পানিতে ভাসেন খুলনার রূপসা স্ট্যান্ড রোডের কাছে পাঁচলি গলি, দাদা ম্যাচ, নতুন বাজার সহ বেশ কয়েকটি এলাকা। এলাকার লোকজন জানান, রূপসা নদীর 2 দফা জোয়ারের পানিতে প্রতিদিন ভাসে এলাকার বহু পরিবার। বছরের পর বছর তারা নানা দপ্তরে তাদের দুর্ভোগের কথা বললেও এর কোনো সমাধান হয়নি। দর্শক আরও জানাচ্ছেন রাজু হাওলাদার, ছবি তুলেছেন সোহেল রহমান। রূপসী রূপসার তীর ঘেঁষে গড়ে ওঠে এক সময়ে শ্রমিক অধ্যাসিত এলাকা হিসেবে পরিচিত দাদা ম্যাচ, মিল আবাসিক, ভুট্টোর পাঁচলি গলি, নতুন বাজার, রূপসা স্ট্যান্ড রোড সহ বেশ কিছু এলাকার বেশিরভাগ মানুষই দিনমজুর। প্রতিদিন রূপসার জোয়ারের পানিতে দুপুর ও রাতে 2 বেলা 3 থেকে 4 ঘন্টা পানিতে ভাসতে থাকে এলাকার মানুষের জীবন। ঘরবাড়ি, অলিগলি, রাজপথ সবকিছু পানিতে তলিয়ে যায়। স্কুলে ঠিক মতন যেতে পারি না, ড্রেস ভিজে যায়, স্কুলে গেলে বকাবকি করে। পানির তলে থাকতে আমাদের একদম মাথা পর্যন্ত পানি উঠে যায়। পানি উঠলে একবারে 3-4 ঘন্টার নিচে নামে না। জোয়ার ভাটা যতক্ষণ থাকে ততক্ষণ পানিটা থাকে। অসুস্থ হয়ে গেলে রোগী নিয়ে আমরা হাসপাতালে নিয়ে যাইতে পারি না। স্কুলে যাইতে পারে না, পোলা পান স্কুলে নিয়ে যাইতে পলে করে নিয়ে যাওয়া লাগে, নিয়ে আসা লাগে। আমরা খাটের উপর বই রান্না বাড়া করি, তাই কোনো রকম খাই, কোনো সময় খাটখট ভাঙ্গেও পড়ে। প্রবীণদের পাশাপাশি সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন স্কুলগামী শিশুরা। নোংরা পানিতে প্রতিদিন যাতায়াতের কারণে তাদের শরীরে দেখা দিয়েছে চর্মরোগ। দুপুরে জোয়ারের পানি থাকায় গৃহস্থলীর কাজ সারতে হয় খাটে বসে, কোথাও যাওয়ার উপায় নেই। তাই মাঝে মধ্যে ময়লা পানি ব্যবহার করতে বাধ্য হন তারা। পানির কারণে আসতে পারে না, আমি ব্যবসা করব কিভাবে? আমার দোকান পর্যন্ত তারা আসতে পারে না। সংস্থারা আসে, আইসে দেখে, আমাকে সান্ত্বনা দেয়, কথা বলে, আর আমাকে কাজের কোনো উন্নতি হয় না। বিআইডব্লিউটিএ ও সিটি কর্পোরেশন জানিয়েছে, রূপসা নদীতে পলি জমতে থাকায় নদী তার নাব্যতা হারাচ্ছে, নেই গভীরতা। তাই একটু জোয়ারেই পানি ছাপিয়ে যায় 2 কুল। তারা চেষ্টা করছেন মানুষের এই দুর্ভোগ কমানোর। আমাদের নদীর তলদেশে পলি বৃদ্ধির কারণে তলদেশ যখন উঁচু হয়ে যাচ্ছে তখন কিন্তু এই জোয়ারের সময় লোকালয়ের পানি ঢুকছে, এই পানি প্রবেশ করছে এবং সেটা যতক্ষণ পর্যন্ত জোয়ার অব্যাহত থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পানি আর বের হতে পারছে না। শিপইয়ার্ড রোডের কারণে সেই আশেপাশের বড় রাস্তা উঁচু হয়ে গেছে, ওই অঞ্চলটা নিচু হয়ে গেছে, এই জন্য সব পানি এখন ওখানে যে জমা হয়। এবং এই অঞ্চলটা ওপাশে দাদা ম্যাচ, এই পাশে শ্রম অফিস, এই পাশে আরও অনেক গুরুত্বপূর্ণ অফিস আছে, এর মধ্যেখানে জলাবদ্ধতা, এটা আমরা চিহ্নিত করেছি। আমরা দ্রুত এটা সমাধানের ব্যবস্থা করছি। প্রতিদিন জোয়ারের সাথে লড়াই করা সুবিধা বঞ্চিত এসব মানুষেরা চান দ্রুত খুঁজে যাক তাদের ভোগান্তি। রাজু হাওলাদার, 71, খুলনা। লালমনিরহাটের তিস্তা ধরলা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 22 কিলোমিটার এলাকা। এতে আতঙ্কে জেলার কয়েক লাখ মানুষ।
দ্রুত সংস্কার না করলে বাঁধটি ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ার শঙ্কায় তারা। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে অনুমোদন পেলে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। তিস্তা ব্যারেজ থেকে লালমনিরহাটে তিস্তা রেল সেতুর দৈর্ঘ্য ৮৪ কিলোমিটার। এর মধ্যে ১১ কিলোমিটার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও ৭৩ কিলোমিটারে নেই। নদীর পানি বাড়লেই অরক্ষিত ফাঁকা জায়গাগুলো দিয়ে লোকালয়ে পানি ঢুকে বন্যার সৃষ্টি হয়। এ অবস্থায় তিস্তার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১১ কিলোমিটার এলাকায় ভাঙাচোরা ও খানাখন্দে ভরে গেছে। আর ধরলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১১ কিলোমিটার অংশও ঝুঁকিতে। এতে আতঙ্কে নদীপাড়ের মানুষ। বাঁধগুলো দ্রুত সংস্কার না করলে জেলা জুড়ে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন জেলাবাসী। বন্যা আসতেছে, এই যে বড় বন্যা হলে এটা তো ভাঙে যাবে, মনে করেন যে লালমনিরহাট শহর পর্যন্ত এটা ডুবে যাবে। বাঁধের সমস্যা আমাদের চলাফেরার খুব কষ্ট হয়ে যায়, গাড়ি ঘোড়া যেতে পারে না, চলার মতোই কোনো রাস্তা নেই। আবার তো মনে করেন বাড়ি ঘরের সমস্যা, আমাদের এইখানে এই যেগুলা বাড়ি দেখেন সবগুলা ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী জানান ২০১৭ সালে ধরলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জেলা জুড়ে বন্যা হয়েছিল। আবারও কুলাঘাট ওয়াদাবাজার থেকে মোগলঘাট কুরল বাঁধে বড় বড় গর্ত হয়, ভাঙনের ঝুঁকিতে রয়েছে। আমরা অবদার বাঁধে যে ঝুঁকিতে থাকি, একেবারে মোগলহাট থেকে কুলেঘাট ইউনিয়নের অবদা বাজার পর্যন্ত আমরা খুব আতঙ্কে থাকি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য। অবদার বাঁধটা ভাঙ্গি গেছে, ভাঙ্গি গেলে বাড়ি ঘর চলে যাব, মানুষের থাকার কষ্ট হয়ে যাবে। অবদাটা বান্ধা খাবে, ঠিক করা খাবে, না করলে মানুষের অসুবিধা হয়ে যাবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই অবদাবারটা আপনারা সঠিকভাবে মেরামত করেন। এদিকে জেলার হাতিবান্ধা ব্যারেজ থেকে মহিষখোঁচা চণ্ডীমারি পর্যন্ত নেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে হাতিবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার ২৫টি গ্রাম ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বেশি ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদন পেলে সংস্কার কাজ শুরু হবে। তিস্তা নদী এটি লালমনিরহাট অংশে উভয় তীরে ৮০ কিলোমিটার প্রায় আমরা লালমনিরহাট পানি উন্নয়ন বিভাগ থেকে দেখে থাকি। এর মধ্যে ২৯.২০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। গত ২ অর্থ বছরে আমরা প্রিকশনারি প্রায় ১০ কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন করেছি। এছাড়াও আমাদের অধিক ঝুঁকিপূর্ণ এখনও ১১ কিলোমিটার রয়েছে। বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছি, আমরা অনুমতি সাপেক্ষে ঝুঁকিপূর্ণ স্থানে কাজ বাস্তবায়ন করব। তিস্তা ও ধরলাপাড়ের অরক্ষিত জায়গাগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি ও ভাঙাচোরা বাঁধ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন জেলাবাসী। শাকিলা সিথি, ৭১। দর্শক, বাঁধের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, বন্যার ঝুঁকিতে রয়েছে নদীপাড়ের কতজন মানুষ এবং বন্যা নিয়ন্ত্রণে বাঁধ রক্ষায় কি উদ্যোগ নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? মার্জিয়া তিশা যদি বলি, লালমনিরহাটের তিস্তা এবং ধল্লা ২২ কিলোমিটার, তিস্তা ১১ কিলোমিটার, তিস্তা ১১ কিলোমিটার হচ্ছে ধল্লা। এই দুটি নদী যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকির মুখে থাকার কারণে লালমনিরহাট জেলা যে একটি বড় বন্যা হলে যে কোনো সময় এই বাঁধটি ভেঙে গেলে লালমনিরহাট শহরের বিভিন্ন স্থান সহকারে কয়েকটি উপজেলা বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে ২০১৭ সালে আমরা দেখেছি যে এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে লালমনিরহাট শহরে প্রায় বিভিন্ন স্থানে হাঁটু পানি, কোমর পানি পর্যন্ত শহর তলিয়ে যায়। তবে লালমনিরহাট জেলায় যেখানে তিস্তা রয়েছে, যে পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে যে ৮৪ কিলোমিটারের মধ্যে সেখানে ১১ কিলোমিটার তাদের ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। আর বাকি যে তাদের যে ৭৬ কিলোমিটার কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নাই। বাঁধ না থাকার কারণে লালমনিরহাট জেলার যে তিস্তা পাড়ের যে
লালমনিরহাট জেলা 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলার প্রায় 16 লক্ষ মানুষ এখানে ঝুঁকির মুখে থাকবে। আর বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি মেরামত না করার কারণে, যেহেতু এটা বন্যা নিয়ন্ত্রণ এবং শহর রক্ষা বাঁধ, এই শহর রক্ষা বাঁধটি নিয়ন্ত্রণ না করার কারণে লালমনিরহাট জেলায় জেলাবাসী আতঙ্কিত অবস্থা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে মগলহাট, কুলিয়াঘাট থেকে মগলহাটের 11 কিলোমিটার তাদের যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে, আর সেই বাঁধ তাদের সহকারে যে তাদের যে ধল্লা বাঁধের জন্য ইতিমধ্যে প্রপোজাল দিয়েছে পানি উন্নয়ন বোর্ডে। তবে এইটি একনেকের মধ্যে যেহেতু আটকে থাকার কারণে এখনো কবে হবে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এ নিয়ে সেই ধল্লাপাড়ার বাসী একটি আতঙ্ক রয়েছে। বাঁধটি সম্পন্ন হলে তবে লালমনিরহাট জেলা প্রায় অনেকটি সদর উপজেলা, আজিদমারি উপজেলা ঝুঁকির মুখে থাকে। তবে এছাড়াও যে তিস্তা নদীতে যেহেতু 74 কিলোমিটার অরক্ষিত রয়েছে, সেখানে শহর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অরক্ষিত থাকার কারণে সামান্য তিস্তার পানি আসলে সেদিক দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে। তবে যদি বড় বন্যা একটা দেখা দেয়, সেক্ষেত্রে লালমনিরহাট জেলার যে 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলা তিস্তার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 2017 সালে আমরা দেখেছি লালমনিরহাটে সেই কুলিয়াঘাট ওয়াবদা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে প্রায় কয়েকটি উপজেলার সহকারে তিস্তা, ধল্লা এবং রত্নাই নদীর পাশে 2 নদী প্রায় একত্রিত হয়ে লালমনিরহাটে যেভাবে বন্যা দেখা দিয়েছিল, প্রাণহানিরও ঘটনা ঘটেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাঁধটি যদি দ্রুত যদি এখানে মেরামত করা না হয়, সেক্ষেত্রে ঝুঁকির মুখে থাকবে লালমনিরহাট জেলা প্রায় 5টি উপজেলার মানুষ। তাই তিস্তা এবং ধল্লার 22 কিলোমিটার যতটুকু বাঁধ রয়েছে তা দ্রুত সংস্কারের জন্য দাবি জানিয়েছে লালমনিরহাটবাসী। তিশা, এই ছিল লালমনিরহাটের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ সর্বশেষ খবর। মিলন পাটোয়ারি, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিলন পাটোয়ারি। সুনামগঞ্জের ছাতকে চাচাতো ভাইকে হত্যার দায়ে স্বামী স্ত্রী সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও আসামিদের 1 লক্ষ টাকা করে অর্থদণ্ড আদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার এই রায় দেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাবিবুল্লাহ। দণ্ডপ্রাপ্তরা হলো দবির হোসেন ও তার স্ত্রী লাভলি বেগম এবং ভাইয়ের ছেলে শিহাব মিয়া। জমি নিয়ে বিরোধের জেরে 2021 সালের 13 মে আসামিদের দ্বারা হামলার শিকার হন মোস্তফা জুবায়ের। এ সময় গুরুতর আহত হলে মোস্তফাকে সিলেট সিএনজি এজি ওসমানী মেডিকেলে নেয় তার পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের চাচাতো ভাই দবির হোসেন ও তার স্ত্রী লাভলি সহ 5 জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করেন স্বজনরা। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রূপগঞ্জের পূর্বাচলে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পূর্বাচল নতুন শহরের ধামচি গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পূর্বাচল চায়না ক্যাম্প ইনচার্জ জানান, দীর্ঘদিন ধরে গুচ্ছগ্রামের ফাঁকা প্লটের ভেতরে দেশীয় চোলাই মদ তৈরি করে বিক্রি করছিল একটি চক্র। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। মানিকগঞ্জের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকা কেজিতে, আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 400 টাকায়। টানা বৃষ্টিতে মরিচ ক্ষেত ডুবে যাওয়ায় উৎপাদন কমেছে। এতেই মরিচের দাম বেড়েছে বলছেন কৃষক, আড়তদার ও খুচরা বিক্রেতারা। বিস্তারিত মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদনে। মানিকগঞ্জের খুচরা বাজারগুলোতে গেল সপ্তাহে যে কাঁচামরিচের দাম ছিল কেজি প্রতি 160 টাকা, এ সপ্তাহে তা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। কাঁচামরিচের এমন বাড়তি দামে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাধ্য হয়ে চাহিদার তুলনায় অনেকটা কম পরিমাণে মরিচ কিনছেন তারা। কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে, এই জন্য আমাদের জন্য খুব কষ্ট হইতেছে। সপ্তাহে যে দাম ছিল এখন বেশি দাম হয়েছে, অস্বাভাবিক ঊর্ধ্বমুখী, যেটা আমাদের জন্য খুবই কঠিন ক্রয় করা। খুচরা বিক্রেতারাও বলছেন পাইকারি আড়তে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে।
বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। গত সপ্তাহে একটু কম দাম ছিল, এই সপ্তাহে বেশি দাম, টানা বৃষ্টির কারণে দাম বেশি। আমাকে কিন্তু হচ্ছে মানে ডাবল দিয়ে, এই জন্য আমরা আপনার পার কেজিতে 10 টাকা 15 টাকা করে বেশি বেশি দিচ্ছি। মানিকগঞ্জের কাঁচামরিচের সবচেয়ে বড় পাইকারি আড়ত বসে শিবালয় উপজেলার বরঙ্গাইল বাজারে। স্বাভাবিক সময়ে সেখানে প্রতিদিন গড়ে 100 মণ কাঁচামরিচ বেচা কেনা হয়, কিন্তু এখন অর্ধেক কাঁচামরিচও আসছে না বলছেন আড়তদাররা। 20 টাকা পাওয়া, 80 টাকা পাওয়া গেছে। এখন তো আমরা বেচছি 60 টাকা 70 টাকা, তো আমার কিনা লাগতেছে 400 টাকা কেজি। এখন কাঁচামরিচের বাজার হলো 300-320। হাটের অবস্থা খুব খারাপ, মরিচ নাই। এলাকা হলে মানিকগঞ্জ হচ্ছে বরঙ্গাইল হাট হচ্ছে মরিচের বৃহত্তর এলাকা, কিন্তু মরিচ নাই। এদিকে প্রান্তিক মরিচ চাষিরা বলছেন টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে থাকায় মরিচ ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসুমের অর্ধেক মরিচও তোলা সম্ভব হয়নি। এখন যদি বৃষ্টিতে ক্ষেত আমাদের না মারা যাইতো, তাহলে 3-4 মণ করে মরিচ আমরা প্রতিদিন বিক্রি করতে পারতাম। এইবারে অনেক বৃষ্টি হয়ে গেছে, এই কারণে মরিচ গাছগুলি ওরা বাঁচতে পারে নাই, মারা গেছে। পাইকারি আড়তগুলোতে অন্য জেলা থেকে মরিচ আমদানি না বাড়লে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। দর্শক, দেশযুগের এই পর্যায়ে জেনে নেব রাজশাহীর বাজার দর। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, কোন বাজারে আছেন আপনি? সবজি সহ অন্যান্য পণ্যের দাম কেমন দেখছেন আজ সেখানে, এবং দাম নিয়ে কি প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার? তৃষা, আমি আছি রাজশাহী সাহেব বাজার মাস্টারপাড়ায়, এবং এই বাজারটি মূলত আসলে পাইকারি বাজার এবং খুচরা বাজার, দুটি বাজার একসাথেই চলে এখানে। এখানে সকাল থেকে কেনা বেচা শুরু হয়। সকাল বললেও আসলে ঠিক খুব ভোর থেকে এখানে কেনা বেচা শুরু হয়, কারণ এখান থেকে খুচরা বিক্রেতারাও তারা কিন্তু এখান থেকে পণ্য কিনে পরে সেই পণ্য খুচরা হিসেবে বিক্রি করেন পাইকারদের কাছ থেকে। এই বাজার ঘুরে আসলে সকাল থেকে যেটি দেখেছি যে সবজির দাম কিছুটা চড়ায়। এমনিতেই তো আজকে সাপ্তাহিক ছুটির দিন, এর পাশাপাশি এই যে গেল কদিনে যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু যে সমস্ত সবজিগুলো আছে, পচনশীল সবজি বিশেষ করে, সেগুলোর কিন্তু দাম অনেকটাই বেড়েছে। বিশেষ করে কাঁচামরিচের কথা আপনিও সংবাদে বলছিলেন, কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা আজকের বাজারে দেখছি যে যেগুলো আসলে কিছুটা মানসম্মত এবং ভালো মানের যে কাঁচামরিচ, সেটি কিন্তু 200 টাকা করে বিক্রি হতে আমরা দেখেছি। এছাড়া পেঁয়াজ, আদা, রসুন, এই দামগুলোর যেমন খুব একটা পরিবর্তন হয়নি সপ্তাহ ব্যবধানে। পেঁয়াজ 50 টাকা করে বিক্রি হচ্ছে, রসুন 140, আদা 110 টাকা করে বিক্রি হচ্ছে। আর সবজির মধ্যে যদি বলি যে আলুর দামটি তুলনামূলক কম, 25 টাকা কেজি দরে আলু মিলছে। এছাড়া অন্যান্য যে সমস্ত সবজি আছে, বিশেষ করে পটল, বেগুন, এই সবজিগুলো সবই 50 থেকে 60 টাকা, অর্থাৎ তুলনামূলক 60 টাকার করে কিন্তু সবজির দাম। তো ক্রেতারা যেটি বলছেন যে এই দামটি আসলে না কমে আসলে তাদের যেই বাজেট, সেই বাজেট তারা আসলে ধরে রাখতে পারছেন না, তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে দোকানিরা যারা বা বিক্রেতারা বলছেন যে আবহাওয়ার কারণে এই সবজির দামটি বেড়েছে। এই বৃষ্টি কিছুটা কমে আসলে সেই যেই সবজির দাম সেটিও মোটামুটি একটু নিয়ন্ত্রণে আসবে। রুশো, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, আজ ছুটির দিনে রাজশাহীর বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। 71 টেলিভিশনের ডিজিটালে প্রতিবন্ধী 2 ভাই বোন রিয়াদ ও সিয়ামনির অসহায় জীবনের সংবাদ প্রচারের পর তাদের সহায়তা করতে এগিয়ে এসেছেন স্থানীয় এক কন্টেন্ট ক্রিয়েটর। বৃহস্পতিবার কন্টেন্ট ক্রিয়েটর তামিম রিয়াদ ও সিয়ামনির জন্য একটি গাভী, বসবাসের জন্য একটি ঘর, শোয়ার জন্য একটি খাট এবং 2 মাসের প্রয়োজনীয় বাজার সামগ্রী উপহার দেন। এ সময় তামিম জানান, সংবাদটি দেখে মানবিক দায়িত্ববোধ থেকেই এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের বিত্তবানদেরও এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এদিকে সহায়তা পেয়ে খুশি রিয়াদ ও সিয়ামনি এবং স্থানীয় এলাকাবাসী। তারা আশা করেন ভবিষ্যতেও এই 2 শিশুর শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।